আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ শুরু করে 14 দলের প্রশ্ন সমাধান না করে শুধু স্ট্যান্ড অ্যালোন পিয়ারের আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনাটা তৈরি করবে। ইট ইজ এ ভেরি কারেক্ট পজিশন এবং সেই জন্য গত আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউয়াসলি বলছি যে গণ অভ্যুত্থানকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টির এবং 14 দলের প্রশ্নের সমাধানে আসতে হবে যে তারা রাজনীতি করতে পারবে কিনা, তারা নির্বাচন করতে পারবে কিনা, কি পদ্ধতিতে তাদেরকে রাজনীতি এবং নির্বাচন থেকে আমরা বাইরে রাখবো। যেই কারণে আজকে আওয়ামী লীগকে আপাত নিষিদ্ধ করা হয়েছে, ঠিক সেই কারণে জাতীয় পার্টিকে কেন সকল মঞ্চে অভিনয় করবার সুযোগ দেওয়া হচ্ছে। তার অফিস খোলা, সে প্রেস ক্লাবে মিটিং করে, সে ইফতার বিতরণ করে, অ্যাজ ইফ সে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জাতীয় পার্টি কিন্তু এরকম একটা দল যে সে ভাবখানা এরকম যে সেই তার নেতৃত্বে আসলে গণ অভ্যুত্থান হয়েছে, তার নেতৃত্বে এনসিপির ছেলেপেলেরা সব নামছে, এমন একটা ভাব তাদের এখন। তো এই গণ অভ্যুত্থানের যে চৌকস ভিলেন, এই হুমায়ুন ফরিদি মার্কা রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতেছি না কেন আমরা, এই ভিলেনের কি হবে? কারণ সেই তো ঐতিহাসিকভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে দশকের পর দশক ধরে। অতএব সেই প্রশ্নটাও পিয়ারের আলোচনা যখন আসবে তখন আমাদের এই আলোচনাটা উঠতে হবে। থার্ড হচ্ছে, ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল কিন্তু এজেন্ডাভুক্ত করে ঐকমত্য কমিশনে এটা আলোচনা করতে চাচ্ছে যে নিম্ন কক্ষ অথবা একমাত্র কক্ষে ভোটের পদ্ধতি কি হবে, এটা তারা আলোচনা করতে চায় অবশ্যই। এবং আমরাও ইনফরমালি কমিশনের সকল সদস্যকে 2-3টা বিষয় জানিয়েছি। নিম্ন কক্ষে আসন কিভাবে হবে, সিলেক্টেড হবে, ভোট কিভাবে হবে, পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, এগুলো নিয়ে আমাদের সিরিয়াসলি এখানে আলোচনা হতে হবে। এখন আজকের যে প্রস্তাবনা দিয়েছে, আমাদের প্রস্তাবনাটা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যেহেতু আমরা একটা সংসদ চাই, একটা কক্ষ চাই, 300 আসন যেটা আছে এটা থাকবে, এর বাইরে হচ্ছে সংরক্ষিত আসন 50-এর জায়গায় আমরা 100 প্রস্তাব করেছি। এবং এই সংরক্ষিত 100 আসনটা শুধু মহিলাদের জন্য থাকবে না, এখানে মহিলারা সবচেয়ে অগ্রাধিকারে থাকবে, কিন্তু বাংলাদেশের নাগরিক সমাজ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারপরে হচ্ছে প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, সাঁওতাল, হরিজন, উর্দুভাষী জনগোষ্ঠী যারা আছেন, সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হচ্ছে এই 100 আসনের মধ্যে থাকবে। অতএব গ্র্যাজুয়াল প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে যে আমরা শতভাগ এক বৈঠকে এক সময়, সাইফুল ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, পিয়ারে চলে গেলে যেটা হবে একটা কমপ্লিট ক্যাওয়াস হবে ইন এ টাইম যেখানে রাষ্ট্র একটা ভালো নির্বাচন করতেই ভুলে গেছে। আমাদের দেশে 2001-এর পর কিন্তু নির্বাচন হয় নাই। 2008-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে দিল্লি এবং আওয়ামী লীগ মিলে, এখানে সুশীল সামরিক বেসামরিকরা মিলে, বুদ্ধা মিলে। 2014-তে একতরফা হয়েছে, 18-তে রাতের বেলা হয়েছে, 24-এ ডামি হয়েছে। তা আমার রাষ্ট্র তো নির্বাচন করতেই ভুলে গেছে। যেই নির্বাচনের সাথে আমি 100 বছর থেকে পরিচিত, সেই নির্বাচনটাও এই রাষ্ট্র গত 25 বছরে করে নাই। তাহলে সেই রাষ্ট্রটা একটা নতুন পদ্ধতিতে, নতুন কাঠামোতে, শতভাগ নতুন মানসিকতা, জনগণকে মোটিভেট করে, কালচারাল শিফট, লট অফ থিংস ইনভলভ এটার সাথে, এইটা আমরা অভ্যস্ত হইতে পারবো না। তাই ইন প্রিন্সিপাল আমরা ওইখানে যেতে চাই, কিন্তু আমরা ওই যে আল্লাহ তাআলার সুন্নাত মোতাবেক একটা গ্র্যাজুয়াল প্রসেসে যেতে চাই। যাই জন্য আমরা প্রস্তাব করেছি 300 আসনের মধ্যে 200 আসন বিদ্যমান পদ্ধতিতে থাকুক। 100 আসনে আমরা আপাতত এই নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে পিয়ারে যেতে পারি কিনা, এটা আমরা প্রস্তাব করেছি, একটা মিক্স সিস্টেম। আপাতত এই প্রসেসটা শুরু করি, আমরা দেখি যে 100 আসনে জনগণ কিভাবে রিয়াক্ট করে, ভোটাররা কিভাবে ভোট দেয়, দলগুলো কাদেরকে মনোনয়ন দিচ্ছে, লেনদেন হচ্ছে কিনা, খাইসলত বদলাচ্ছে কিনা, তাহলে পিয়ারটা ফাংশনাল হচ্ছে কিনা, জনগণ অভ্যস্ত হচ্ছে কিনা। দেখা গেল যে নির্বাচন পর টোটাল ক্যাওস হয়ে গেছে, তখন আমরা রাজনৈতিক দলগুলো তো আবার রিভিউ করতে হবে যে না, পিয়ার জনগণ এখনো ইউজ টু হইতে পারছে না, সময় নিতে হবে আরো। তাহলে সিট কমাই ফেলবো, 100 থেকে 50-এ নিয়ে আসবো। আবার ট্রেনিং, কোথায় কোথায় ঘাটতি আছে, চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবেলা করতে হবে। একটা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রতিনিয়ত একটা নতুন জিনিসকে ট্রায়াল করবে, দেখবে ভালো হচ্ছে কিনা, জনগণ এটাকে নিতে পারছে কিনা, জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো প্রতিফলিত হচ্ছে কিনা, আমরা কালেকটিভলি জাতি এবং রাষ্ট্র এখান থেকে বেনিফিটেড হচ্ছে কিনা। যদি হই তাহলে এটা এক্সটেন্ড করবে, যদি না হই তাহলে আপাতত এটা পিছায় আসতে হবে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। তাই হচ্ছে আমরা মিক্স সিস্টেম চাচ্ছি। মিক্স সিস্টেমের আরেকটা বেনিফিট হচ্ছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাকে আমি যত অপছন্দ করি, তার সাথে আমার যত দ্বিমত থাকুক, এটা হচ্ছে একটা বটম লাইন, ইটস এ ফ্যাক্ট। এবং বিএনপিকে যদি আপনি অনবোর্ড না করেন, কোনো রিফর্ম আপাতত আপনি কার্যকর করতে পারবেন না।
অতএব সেই জায়গাতে যদি আমরা একটা মিক্স সিস্টেমে যাই, বিএনপির সাথে এটা নেগোশিয়েট করবার সুযোগ আছে। 200 আসনে তো বিদ্যমান পদ্ধতিতে হবে, আপনি 200 আসন থেকে তো হয়তো 160-170 সিট পেয়ে যাবেন, কিন্তু তো সরকারও গঠিত হয়ে যাচ্ছে, হ্যাং পার্লামেন্ট হওয়ারও সম্ভাবনা হচ্ছে না, তো এবং আপনারও ক্ষমতায় আসবেন, এবং বাকি আসনে যেটা আছে বাকিরা সবাই রিপ্রেজেন্টেশন মোতাবেক সেখানে পার্লামেন্টে যাবে। তাহলে মিক্স সিস্টেমে যেটা হচ্ছে যে সবাই, সকল ক্রিয়াশীল কার্যকর রাজনৈতিক দল বাংলাদেশে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে এবং সেখানে কোনো ভোট নষ্ট হবে না। এবং 2টা ভোটের কথা এখানে আসছে এমএমআরপির ব্যাপারে, এবং আমরাও একই জিনিস প্রস্তাব করেছি যে প্রত্যেক নাগরিক সেই 200 আসনে হোক আর 100 আসনে হোক 2টা ব্যালটে ভোট দেবে। একটা হচ্ছে যেখানে যেখানে প্রার্থী আছে প্রার্থীকে একটা ভোট দেবে, দলকে একটা ভোট দেবে। যেই প্রার্থী নির্বাচিত হয়ে গেল সেই দলের প্রার্থীর ওই ভোটটাতে রিপ্রেজেন্টেশন হয়ে গেল, কিন্তু যেগুলো ভোটগুলো হেরে গেল, যে ভোটটা কাজে লাগলো না, সেই ভোটগুলো কিন্তু পিআরে যোগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি রাষ্ট্রের কোনো ভোট নষ্ট হচ্ছে না।